প্রিয় দর্শক, আমন্ত্রণ সপ্তাহ জুড়ে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন এই সপ্তাহের বিশ্বে। সঙ্গে আছি আমি মিঠুন মুস্তাফিজ। দর্শক, এবার জেনে নেওয়া যাক আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। ব্যর্থতার দায় নিয়ে শেষ হলো বিশ্ব জলবায়ু সম্মেলন। কোপেনহেগেন ঘোষণা না দিয়েই আবারও মেক্সিকোতে ডাকা হলো সম্মেলন। কার্বন নির্গমনের কারণে বেড়ে যাচ্ছে সমুদ্রের পানির লবণাক্ততা, হুমকির মুখে জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপদ। এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মুখতার সহ ২৫০ জন কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা, আদালতে হাজির হতে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে সমন। এবার চলতি সপ্তাহে আন্তর্জাতিক অঙ্গনের প্রধান খবর। শেষ হলো জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন। কার্বন নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ তহবিল গঠন নিয়ে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চরম মতবিরোধের কারণে বিশেষ কোনো সফলতা অর্জিত হয়নি এই সম্মেলনে। পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রির বেশি বাড়তে দেওয়া হবে না বলে অঙ্গীকার করলেন বিশ্ব নেতৃবৃন্দ। তবে কোপেনহেগেন ঘোষণা চূড়ান্ত হতে না হতেই ২০১০ সালে মেক্সিকোতে সম্মেলন ডাকা হয়েছে। স্বপ্নভঙ্গ আর ব্যর্থতার ইতিহাসই যেন রচিত হলো কোপেনহেগেন সম্মেলনে। সম্মেলনের শেষ দিনে বিশ্ববাসী যখন অধীর আগ্রহে তাকিয়ে আছে বিশ্ব নেতাদের দিকে, ঠিক তখনই কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমে এগিয়ে যাবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। I believe we can act boldly and decisively in the face of a common threat. That's why I come here today, not to talk but to act. এর আগে নিজ তত্ত্বাবধানে কমপক্ষে ৪০ থেকে ৪৫% কার্বন নির্গমন কমানোর পক্ষে মত দেন চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও। 此时此刻，全世界几十亿人都在注视着哥本哈根。তবে শেষ পর্যন্ত কোনো সম্মিলিত সিদ্ধান্ত না হওয়ায় ২০টি দেশের প্রতিনিধি নিয়ে পার্শ্ব বৈঠকে বসেন ওবামা। বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, ভারত সহ ৫টি দেশ পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি করা হবে না বলে অঙ্গীকার করে। আর তাই সম্মেলনকে সফল বললেন ওবামা। We've come a long way, but we have much further to go. To continue moving forward, we must draw on the effort that allowed us to succeed here today. Engagement among nations that represent a baseline of mutual interest and mutual respect. Climate change threatens us all. Therefore, we must bridge old divides and build new partnerships to meet this great challenge of our time. ২০২০ সালের মধ্যে ১৭% এবং ২০৫০ সালের মধ্যে ৮০% কার্বন নির্গমন কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সম্মেলনের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। Même si nous gardons l'objectif des 80%. Est-ce que je suis clair dans ça? Et la deuxième chose qui est une déception, c'est qu'il n'y a pas l'Organisation mondiale de l'environnement. ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন সম্মেলনের মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দূরত্ব কমে এসেছে। There is progress, but it's like a first step. It's a first step. It's always difficult. It's always hard to take that first step. Having taken that first step, I hope we can move quickly to the next step. তবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য ২০২০ সাল পর্যন্ত $১০০ বিলিয়ন তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তার আগে চীনকে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলেও দাবি করেছে তারা। তবে থেমে থাকেনি বিক্ষোভ। তীব্র শীত উপেক্ষা করেও মানুষ নেমে আসে কোপেনহেগেনের রাস্তায়। বিশ্ব নেতারা ব্যর্থ হলেও ম্লান হয়নি মানুষের আকাঙ্ক্ষার স্ফুরণ। দর্শক, বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। মাত্র কোপেনহেগেন সম্মেলন থেকে ফিরেছেন আপনি, তো এই সম্মেলনকে আপনি কি বলবেন? এই সম্মেলন অত্যন্ত প্রত্যাশার একটি সম্মেলন এবং আজকের পৃথিবী এবং আগামী দিনের যে পৃথিবী, সেই পৃথিবী যে একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, সেই সংকটকে সামনে রেখে এই সম্মেলন সারা পৃথিবীর মানুষের একটা বিশাল প্রত্যাশার জন্ম দিয়েছে। ওই প্রত্যাশাটা কিন্তু আবার একরকম নয়। উন্নয়নশীল বিশ্বের প্রত্যাশা একরকম, বাংলাদেশের মতো দেশ, মালদ্বীপের মতো দেশ, তাদের প্রত্যাশা একরকম, শিল্পোন্নত দেশের প্রত্যাশা একরকম, ভারত বা চীনের প্রত্যাশা একরকম। কাজে সব মিলিয়ে সারা পৃথিবীর একটা অংশগ্রহণ এখানে ছিল। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স এত বিশাল আকারের বিশ্ব সম্মেলনের আগে কখনো হয়নি। একদিকে সম্মেলন চলে, অন্যদিকে চলে বিক্ষোভ। তো উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে যে তীব্র মতবিরোধ ছিল, এই মেরুকরণে বাংলাদেশের অবস্থান আসলে কোন দিকে ছিল? পৃথিবী বিপজ্জনক জায়গায় পৌঁছে গেল, সেই জায়গায় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটিকে সামনে রেখে অনুন্নত দেশ বা ক্ষতিগ্রস্ত দেশগুলির অবস্থানকে সংহত করা। আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের অবস্থান এখানে
সবচাইতে ভালো দিকে এই অর্থে যে বাংলাদেশ হচ্ছে বলা হয় যে এমভিসি হচ্ছে মোস্ট ভালনারেবল কান্ট্রি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশ বন্যার দিক থেকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ, সুনামের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশ, ভূমিকম্পের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশ, সাইক্লোনের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশ। আমরা যে ক্ষতিপূরণ চাই সেই জায়গায় কিন্তু বাংলাদেশ একটা ইউনিক পজিশন আছে। অন্য অনেকগুলি দেশ তারা খালি হাতে সেখানে গিয়েছে, বলেছে আমাদের ক্ষতিপূরণ দাও। মালদ্বীপ সেখানে খালি হাতে গিয়েছে, আফ্রিকান দেশগুলি খালি হাতে এসছে, কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যে দেশ তারা নিজস্ব একটা তহবিল করেছে। এই তো বাংলাদেশ কিন্তু ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেবিলিটি মানে একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে দুর্গতরা খাপ খাইয়ে নেওয়ার যে মানে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে বাংলাদেশ অলরেডি $100 মিলিয়ন একটি ফান্ড তৈরি করেছে। কাজে বাংলা এবং আমরা প্রত্যেকটা সিডরের পরে, নার্গিসের পরে, আইলার পরে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কাজে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে কিন্তু এই কথা বলেছে যে আমরা খালি হাতে তোমাদের কাছে আসি নাই, আমরা তোমাদের অপকর্মের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা তোমাদের কাছে সাহায্য চাইছি, কিন্তু আমরা খালি হাতে আসি না, আমরা আমাদের নিজেদের উদ্যোগে একটা জায়গায় আছি। কাজেই তোমরা বাকি সহায়তাটা আমাদের করতে হবে। কিয়োটো প্রোটোকলে বাস্তবায়নের ছোঁয়া পর্যন্ত লাগেনি, তারই পথ ধরে চলে আসলো কোপেনহেগেন সম্মেলন। সেখানেও বলা যায় যে কোনো কিছু না হয়েই শেষ হলো, এবং এই অসম্পূর্ণ সমাপ্তির মধ্য দিয়ে আবারও বলা হচ্ছে যে 2010 সালে মেক্সিকোতে সম্মেলন হবে। তাহলে ওইটা কেমন হতে পারে বিগত দুটির ধারাবাহিকতা? একটি আন্তর্জাতিক সম্মেলনগুলি সম্পর্কে আপনার একটা খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু অনবরত আলোচনার বিষয়। আপনি ঠিকই বলেছেন যে কিয়োটো প্রোটোকল থেকে আমরা একটু পিছিয়ে গেলাম। কিয়োটো প্রোটোকলে যে মাত্রা নির্ধারণ করা হয়েছিল, এইবার দাবি ছিল আমাদের যে কার্বন নিঃসরণের মাত্রা 1.5-এ নিয়ে আসার জন্য। তো যুক্তরাষ্ট্র তো আগেরটি মানলই না, এইবার তারা 2 মাত্রা নিয়ে গেল, বললো যে 2 মাত্রা কার্বন নিঃসরণ। 2 মাত্রার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবাদটি করেছে মালদ্বীপ বলছে 2 মাত্রা যদি কার্বন নিঃসরণ হতে থাকে তাহলে আগামী 10 বছরের মধ্যে আমার দেশকে খুঁজে পাওয়া যাবে না, আমার গোটা মালদ্বীপকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এবং সেইখানে আপনি দেখবেন যে অসাধারণ একটি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত কিন্তু একদিকে তারা কার্বন নিঃসরণ করছে, অর্থাৎ পরিবেশ দূষণ করছে বা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে, আবার দিক থেকে আমাদের মতো সিডর, আয়লা, নার্গিসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে ভারত একদিকে মানে অপকর্মটিও করছে, আবার আমাদের মতো সহায়তাও চায়। চায়না হচ্ছে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ। কার্বন নির্গমনটা হচ্ছে যে একটি দেশ তো শিল্পোন্নত দেশে পরিণত হতে চায়, শিল্পোন্নত দেশ পরিবর্তন হতে গেলে পরে তাদেরকে তো জ্বালানি ব্যবহার করতে হয়, অটোমোবিল ব্যবহার করে, যন্ত্র ব্যবহার করতে হয়। তো যে দেশ যত বেশি যন্ত্র জ্বালানি ব্যবহার করে সেই দেশ তত বেশি জলবায়ু পরিবর্তন করে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে একটি ছোট্ট প্রশ্ন, যে আপনি জানেন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং যেটা জানা গেল যে চীনও বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। তো সবশেষ যে জলবায়ু পরিবর্তনের ফলে যে অর্থ তহবিল গঠনের কথা বলা হচ্ছে, আপনি একটু আগে জানালে যে যুক্তরাষ্ট্র অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছে, তো তারপরেও কিছু শর্ত তারা জুড়ে দিয়েছে। এই শর্ত বাংলাদেশের জন্য কতটুকু নমনীয় হতে পারে? প্রথম কথাটা আমি বলি যে এটি কোনো দেশের পক্ষে কোনো দেশের থাকার কোনো সুযোগ নেই, কারণ এই সমস্যাটি হচ্ছে সমগ্র পৃথিবীর। দ্বিতীয় যেটি হচ্ছে যে আমরা তো 2টি দাবি করছি। একটি দাবি করছি যে কার্বন নিঃসরণ কমাও, যে ঘটনার কারণে, যে অপকর্মের কারণে পৃথিবী দূষিত হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেটা কমাও, আর আমাদেরকে সহায়তা দাও। 2টি আমরা চাচ্ছি। তৃতীয় যে দিকটি যে বাংলাদেশ কিভাবে লাভবান, বাংলাদেশ কোনো না কোনোভাবে কিছুটা লাভবান হবে। মোস্ট ভালনারেবল কান্ট্রি হিসেবে খুব ভালো জায়গায় আছি, আমাদের নেগোসিয়েশনের জায়গাটা খুব ভালো জায়গায় আছে। আমাদের প্রধানমন্ত্রী সহ যে টিম গিয়েছিল, সরকারি টিম, তারা ভালো নেগোসিয়েট করেছেন যে 1 মিটার যদি সি লেভেল রাইজ হয় তাহলে বাংলাদেশের 18% তুলিয়ে যাবে। 18% তুলিয়ে যাবে মানে কি, ওই 18% মানুষ তো এই বাকি জায়গাটাতে আসবে, তাহলে ক্লাইমেট উদ্বাস্তু তৈরি, ক্লাইমেট রিফিউজি তৈরি হবে, এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য কিন্তু আমাদের টাকা লাগবে। কাজেই বাংলাদেশের অবস্থানটি হচ্ছে একদিকে এই নেগোসিয়েশন টেবিলে বারবার বাংলাদেশকে থাকতে হবে, এবং সেখান থেকে ক্ষতিপূরণ আদায় করে আমাদের দেশের মানুষের জন্য, আমরা যাতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলেই কেবলমাত্র সুফল পাবো। আর তা না হলে পরে টাকা হয়তো তহবিলে থাকবে, কিন্তু আমরা যদি দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিচিত থাকি, আমরা যদি ফান্ডের যথাযথ ব্যবহার করতে না পারি, আমরা ক্ষতিগ্রস্ত এবং দুর্গত মানুষকে যদি অবস্থার পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু দাতারা বলবে যে তোমাদেরকে টাকা দিয়ে লাভ নাই। শিল্পোন্নত দেশগুলো তারা পৃথিবীর মানে মোড়ল দেশ আমরা তাদেরকে বলি, তারা কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেবে এবং সেটি আমাদের মেনে নিতে হবে, এই অবস্থানটাতে আমাদের থাকলে চলবে না। এটার জন্য দেশীয়ভাবে যেমন আমাদের জনমতকে সংগঠিত করার প্রয়োজন আছে, বিশ্বজুড়ে কিন্তু জনমতের একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনি দেখবেন যে এই সম্মেলন থেকে মেক্সিকো সম্মেলন পর্যন্ত আরও আলোচনা হবে, এবং সেটি বোধহয় মানে আমাদের এগিয়ে যাওয়ার একটি মাত্র পথ। এবং আমি যেটি মনে করি যে সারা পৃথিবীর প্রত্যাশা হয়তো 100% পূরণ হয়নি, হয়তো 50% পূরণ হয়নি, কিন্তু যতটুকু পূরণ হয়েছে সেই ততটুকু অবস্থানকে ধরে রেখে পরবর্তী জায়গাগুলিতে আমাদের এগিয়ে যেতে হবে। এখান থেকে হতাশ হয়ে বসে পড়ার কোনো জায়গা আমি দেখি না। আপনার শত ব্যস্ততার মাঝেও প্রাণবন্তী আলোচনায় অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ।
দর্শক, এই সপ্তাহের বিশ্বে রয়েছে আরও আয়োজন, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত এই সপ্তাহের বিশ্বে। এবারে জলবায়ু পরিবর্তন প্রসঙ্গ। অতিরিক্ত কার্বন নির্গমনের কারণে সমুদ্রের পানির লবণাক্ততা বেড়ে যাওয়ায় হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, হুমকির মুখে খাদ্য নিরাপত্তাও। আর এতে বিরূপ প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। সামুদ্রিক জীবজগৎ সংরক্ষণের জন্য এখনই কার্বন নির্গমন কমানোর জোরালো আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা। পাল্টে যাচ্ছে সমুদ্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। সমুদ্রের পানি শুষে নিচ্ছে অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড, তৈরি করছে কার্বনিক অ্যাসিড। এতে সমুদ্রের পানিতে পিএইচ এর পরিমাণ কমে যাওয়ায় অস্বাভাবিক হারে বাড়ছে লবণ, বাড়ছে তাপমাত্রা। আর এতে অস্তিত্ব সংকটে পড়েছে এর জীববৈচিত্র্য, ভেঙে পড়ছে খাদ্য শৃঙ্খল। Pulau-pulau kecil ini menjadi terancam. অতিরিক্ত কার্বন নির্গমনের কারণে একদিকে গলছে বরফ, অন্যদিকে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। সমুদ্রের স্বাভাবিক জগৎকে বাঁচাতে না পারলে এক বিরাট বিপর্যয় দেখা দিবে পৃথিবীতে। Terumbu karang ini বর্তমানে সাগরের পানির পিএইচ এর পরিমাণ কমেছে 0.1 ভাগ। এই শতাব্দীর শেষে এই হার 0.3 থেকে 0.4 ভাগ কমার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। খাদ্য শৃঙ্খলের অন্যতম প্রধান সমুদ্রের দৃষ্টিনন্দন প্রবাল শ্রেণী রক্ষা করতে না পারলে বাঁচানো যাবে না বিভিন্ন প্রজাতির মাছ ও জীব। দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব রাখছে সমুদ্রের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। পর্যটনেরও একটি বড় আকর্ষণ সমুদ্র তীরবর্তী এলাকা। তাই এখনই ব্যবস্থা নেওয়া না হলে একদিকে বিশ্ব অর্থনীতিতে যেমন পড়বে বিরূপ প্রভাব, তেমনি ক্ষতিগ্রস্ত হবে খাদ্য নিরাপত্তা, আর পৃথিবী হারাবে তার ভারসাম্য। এবার 1 মিনিটে বিশ্ব। দুর্নীতির মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুক্তার সহ 250 কর্মকর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককেও আদালতে হাজির হওয়ার সমন। মুম্বাই হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি ভারতের হাতে আটক পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবের। শুক্রবার মুম্বাইয়ের বিশেষ আদালতে এই স্বীকারোক্তি, উল্টো ফাঁসানোর অভিযোগ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি দুর্নীতিসহ সব ধরনের অপরাধ ক্ষমা করে মোশাররফের দেয়া আদেশ অবৈধ বলল সুপ্রিম কোর্ট। ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান। সাজিল 2-র গতি ঘণ্টায় 1200 মাইল। কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার থেকে কয়েক বন্দীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। পাকিস্তানের জেরা গাজী খায় আবারও গাড়ি বোমা, নিহত 20, আহত 50। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সৈন্যদের সাহায্য বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমানকে এই প্রতিশ্রুতি ওবামার। দর্শক, আজ এটুকুই। অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায়। এই সপ্তাহের বিশ্ব 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করুন bisho@21-tv.com এই ঠিকানায়। দর্শক, আজ বিদায় নিচ্ছি। বিশ্বজুড়ে ঘটতে থাকা ঘটনা নিয়ে আবারও দেখা হবে একই দিন একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।